আসসালামু আলাইকুম। জালিশ মাহমুদ অফিসিয়াল চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি জালিশ মাহমুদ, সহকারী মহাব্যবস্থাপক, বিসিক মাদারীপুর থেকে বলছি। আমি আজকে আপনাদের সাথে কিছু নতুন অভিজ্ঞতা শেয়ার করব। এটা একদম যার অভিজ্ঞতা তিনিই বলবেন। আসলে আমরা অনেক বাঙালি আছি যারা নিজেদের ভাগ্যের চাকা পরিবর্তনের জন্য, পরিবারের কিছু সুখ স্বাচ্ছন্দ্যের জন্য নিজেদের সর্বস্ব বিক্রি করে দিয়ে দেশের বাহিরে যেতে চাই। অনেকে ভাবি যে আমরা সেখানে গেলে আমাদের হয়তোবা অনেক টাকা আমরা ইনকাম করতে পারবো, এই আশায় আসলে অনেকে যায়। কিন্তু তাদের লেখাপড়াগত বা শিক্ষাগত যোগ্যতা স্বল্প শিক্ষা থাকার কারণে কিংবা ধোঁকায় পরিণত হওয়ার কারণে তাদের সেই স্বপ্ন অধরাই থেকে যায়। অনেক সময় সেই স্বপ্ন দুঃস্বপ্নেও পরিণত হয়। আমরা এরকম কিছু মানুষের কথা শুনবো, আপনাদের সাথে আজকে পরিচয় করিয়ে দিব এরকম কিছু মানুষের সাথে। আসেন তাদের সাথে কথা বলি, তাদের এই অভিজ্ঞতাগুলো থেকে আমরা শিক্ষা নিয়ে আমরা যেন ভবিষ্যতে এই ধরনের অভিজ্ঞতার সম্মুখীন আর কেউ না হয়, সেজন্যই মূলত এই ভিডিওটি আপনাদের জন্য করা। আপনারা সবাই ভিডিওটি মনোযোগ সহকারে শুনবেন, দেখবেন এবং আমাদের পাশে থাকবেন। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আমার নাম মোহাম্মদ সজীব হোসেন। আমি মালয়েশিয়ান প্রবাসী। আমি যখন মালয়েশিয়াতে যাই 2015 সাল। 15 সালে? জি। তখন আপনি কোন ক্লাস লেখাপড়া শেষ আমি করেছেন? ইন্টারমিডিয়েট কমপ্লিটেড। ইন্টার কমপ্লিট করে জি, গেছেন? হ্যাঁ। আচ্ছা, তো স্টুডেন্ট ভিসায় গেছি আমি। স্টুডেন্ট ভিসায় জি। গেছিলেন? আচ্ছা, গুড। তো স্টুডেন্ট ভিসায় গিয়া ওইখানে রেস্টুরেন্ট জব টপ এগুলা পার্ট টাইম করা বা ফুল টাইম করার একটা আচ্ছা, আশা মানে ওখানে দেওয়া হয়েছে। অনার্সে ভর্তি হয়েছেন আপনি গিয়ে? জি, না আমি হোটেল অ্যান্ড ক্যাটারিং আচ্ছা, ভিসাটাই ছিল আর কি। ওইটাই। হ্যাঁ, হোটেল অ্যান্ড ক্যাটারিং এই ভিসায় গেছি। হুম তো রেস্টুরেন্ট জব পাওয়ার আশায় আর কি, হুম হুম হুম। যে কাজ টাজ জানা আছে আমার। আচ্ছা, তো সেখানে আর কি রেস্টুরেন্ট জব তো পাই নাই। হুম তো আমাকে নেওয়া হয়েছে, এটা একটা বিজনেস ছিল। আপনার আচ্ছা। স্টুডেন্ট ভিসাটা স্যার, হুম, এটা একটা বিজনেস ছিল মালয়েশিয়ার অনেক দালালের। আচ্ছা। তো সেক্ষেত্রে নেওয়া হয়েছে, আমার পেপারস রাইটার ছিল, সবকিছুই ঠিকঠাক। হুম হুম। তো আমার নিচে আমার এয়ারপোর্ট থেকে সবাই রিসিভও করছে আমার এজেন্ট। তো রিসিভ করার পরে ভিসা প্রসেসিং সবকিছু কমপ্লিট, স্টুডেন্ট ভিসা, ব্যাংক কার্ড দিয়ে সব কিছু দিছে। কিন্তু জবের ক্ষেত্রে তো সেটা আমি রেস্টুরেন্ট জব পাই নাই। কি না জানা একটা কনস্ট্রাকশনের কাজ। কনস্ট্রাকশনে দিছি? জি। তো কনস্ট্রাকশন কাজ করতে পারছি। হুম। না, কিন্তু পরিশ্রমী ছিলাম। আপনাকে বলছে যে রেস্টুরেন্টে জি। কাজ দিবে, জি জি। কিন্তু ওখানে যাওয়ার পর আপনি দেখলেন যে আপনাকে রেস্টুরেন্টে কাজ দিচ্ছে না, না। তা আপনি ওকে বলেন না যে তুমি আমাকে রেস্টুরেন্ট কাজ দিচ্ছ না কেন? বলা হয়েছে তো। হ্যাঁ। বলতেছিল স্যার, আমাকে বলতেছিল যে মামা অ্যাভেলেবেল নাই এখন বর্তমানে, রেস্টুরেন্ট জবটা অ্যাভেলেবেল নাই। তো সেক্ষেত্রে কিছুদিন করেন, সামনে অপরচুনিটি আসলে আপনাকে জবটা দেওয়া হবে। আচ্ছা, পরে কি দিছিল? পরে দেওয়া হয় নাই। প্রায় এরকম 2 থেকে 2.5 বছর কনস্ট্রাকশনে কাজ করি। আচ্ছা, লেখাপড়া তো করতে পারেন নাই? লেখাপড়া কনস্ট্রাকশন করতে কাজ পারি নাই। করলে তো লেখাপড়া জি করার না, সুযোগটা হয় না। সুযোগ নাই। সেক্ষেত্রে আপনার অবৈধ ছিলাম 1 বছর। আচ্ছা। তারপরে আপনার ভিসা একটা মালিক ধরে করি, হুম। করার পরে একটা রেস্টুরেন্ট জব পাইছি। আচ্ছা, সেখানে বেতন একটু কম থাকলেও বেতনটা পাইতাম। সেখানে কি কাজ করতেন রেস্টুরেন্টে? সেখানে রেস্টুরেন্টে কাটিং মাস্টার ছিলাম আর কি, কাটিং শেফ দুইটাই। ও, শেফই ছিলেন? জি। আচ্ছা, মানে কাটিং এর পরে শেফ, মানে Chef, দুইটাই প্রশিক্ষণ। দুইটা কাজই করছেন? জি, দুইটা কাজই এখন করছি। ওগুলো অভিজ্ঞতা হ্যাঁ, সম্পন্ন আছে হয়েছেন। আছে দুইটা পরে কাজই। ওখান থেকে চলে আসলেন কেন? ওখান থেকে আরেকটা জব পাইছি রেস্টুরেন্টে 1 বছর করার পরে। এখন চায়না কোম্পানিতে একটা জব পাইছি, যেমন ডাটা এন্ট্রি কাজ, প্রজেক্ট একটা ওরা প্রজেক্ট দেয়, আমি সাজাই। মালয়েশিয়াতেই? জি, মালয়েশিয়া থেকে। আচ্ছা, তো সেটা ট্রান্সফার করে বাংলাদেশে। তো বাংলাদেশে ট্রান্সফার করার পরে 4 বছর চাকরি করি। 2019 সালে চলে আসি আমি করোনার জন্য। হ্যাঁ। পরে আর যাইতে পারি নাই। তারপরে যোগাযোগ করলাম, যেখানে আমি চাকরি করতাম সেখানে যোগাযোগ করলাম। না, আমি একটু বুঝি নাই, এটা আমি বুঝি আগে। এই যে ওখানে রেস্টুরেন্টে ছিলেন আপনি, তারপর চায়না কোম্পানিতে ডাটা অপারেটরের কাজ জি করছেন, জি জি। সেটা কি মালয়েশিয়াতে? সেটা মালয়েশিয়াতেই। সেখানে কাজ করছেন? হ্যাঁ। কয় বছর কাজ করছেন? সেখানে কাজ করা হয়েছে 3 বছর। 3 বছর? জি আচ্ছা, সেখানে শুধু কম্পিউটার ডাটা এন্ট্রি করতেন? জি জি জি। আচ্ছা, তারপরে করোনাকালীন সময়ে আপনি চলে ছুটিতে আসেন? আসি। হ্যাঁ, এরপর আর যাওয়া হয়? এরপর আর যাওয়া হয় নাই। এরপর কি চেষ্টা করেন না, নাকি আসলে কি সমস্যা ছিল? এরপরে চেষ্টা করছিলাম যে যে কোম্পানিতে ভিসা লাগাইছি, তো হ্যাঁ। সেই কোম্পানিতে অনেক টাকা ডিমান্ড করে আচ্ছা, যে তোমার 10,000 রিঙ্গিত লাগবে। যেমন 10,000 রিঙ্গিতে বাংলাদেশে 2.5 লক্ষ টাকা হুম। বর্তমানে রেট। তো 2.5 লক্ষ টাকা দিয়ে আমি আবার যাই,
6 মাস পরে আবার আমার ভিসা লাগাইতে হয়, এই জন্য আমি আর যাওয়া হয় নাই। ঠিক আছে, তারপরে ওনারাও বলে দিছে ভিসা। আপনার কি মনে হয় যে মানে এই যে আপনি যে গেলেন কষ্ট করে ওখানে যাওয়ার পরে তো আপনার অভিজ্ঞতাটা তো আসলে ভালো ছিল না? জি না, কারণ প্রথম দিয়ে ভালো ছিল না। আপনি যদি প্রথম দিকে যদি রেস্টুরেন্টে কাজ পাইতেন তাহলে হয়তো আপনার হোটেল ম্যানেজমেন্ট পড়াটা হইতো, জি তাই না? জি জি তো আপনি যদি ওখানে যদি গ্রাজুয়েট করতে পারতেন, যে গ্রাজুয়েশনটা হোটেল ম্যানেজমেন্টের উপরে, জি, সেটা সেটাও আপনার জন্য সম্ভব ছিল। অবশ্যই জি, আপনার জি। জন্য একটা ভালো একটা প্লাস পয়েন্ট হ্যাঁ হতো। হ্যাঁ হ্যাঁ, তাহলে তো আপনাকে আর ফেরত আসতে হইতো না, ফেরত হয়তোবা। আসতে হইতো। আপনি আরো উন্নত দেশে যেতে পারতেন। জি, কিন্তু যেমন শেফের কাজটা আপনি ধরে রাখলেন না কেন? কারণ ওটা তো অনেক ডিমান্ডেবল। এটা হচ্ছে শেফ বলতে চায়না যে ফুডস আছে না, হুম। এইখানে তো চায়না ফুডস গুলা যেমন নুডল স্যুপ আছে, টমিয়াম স্যুপ আছে, বিভিন্ন ধরনের স্যুপ আছে, ওই আইটেম গুলো আমি বানাইতে পারি। বানাইতে পারতেন জি, না? আমার কথা রেসিপিটা হচ্ছে যে ছিল। ওখানে বসে তো আপনি একটা রেস্টুরেন্টের শেফের কাজ জি পাইছিলেন, জি জি, করছেন। আপনি কয় বছর হ্যাঁ, করছেন শেফের কাজটা? ওইখানে 1.5 বছর করছে শেফের 1.5 কাজ। বছর। আপনি যদি ওই কাজটার সাথে থাকতেন, আরো যদি বেশি সময় থাকতেন, আপনি আরো অভিজ্ঞতা যে হয়তো সম্পন্ন সেখানে স্যালারি কম ছিল, খুবই কম। কিন্তু আপনি সুইচ তো করতে পারতেন অন্য জি, জায়গায়। যেখানে দেখা যাইতেছে 25,000 টাকা বাংলাদেশি টাকা আসে। আর ডাটা এন্ট্রিতে কত টাকা ডাটা পেতেন? এন্ট্রিতে স্টার্টিং এ 1800 রিঙ্গিত, যেখানে 35,000 টাকা। বুঝছি, আপনার টাকার কারণে ওই পাশে চলে গেছেন, জি কিন্তু জি জি, আপনার ফিউচার তো ভালো ছিল অবশ্যই শেফ। শেফ। এটার তো ফিউচারটা বেশি ভালো ছিল। জি জি, তেমন আপনাকে কেউ পরামর্শ দিতে পারে নাই মনে হয়, নাকি? হয়তো হয়তো না দিতে পারে নাই, ওরকম গাইডলাইন ছিল না মালয়েশিয়াতে, হুম। একাই ছিলাম। আচ্ছা, যারা অনাগত মানে যারা নতুন যাবে এরকম মানে চিন্তা করতেছে, তাদের জন্য আপনার পরামর্শ কি থাকবে? আমার তো পরামর্শ অবশ্যই তাদের অভিজ্ঞতা থাকতে হবে। আমার অভিজ্ঞতা একটা দুইটা ছিল, আমি কাজে লাগাইছি, এমন না যে না। আমি কনস্ট্রাকশন অভিজ্ঞতা ছিল না, আমি বেতনও পাই নাই কনস্ট্রাকশনে, অনেক বেতন মাইরে দিছে বাংলাদেশি, বিশেষ করে বাংলাদেশি কন্ট্রাক্টররা। হ্যাঁ, চায়নারা ভালো, ওরা মারে না বেতন, বাংলাদেশি কন্ট্রাক্টররা মারে। তো সবকিছু যাই না শুই না যাওয়া, এটাই বেটার মনে করি আমি। এখন আমি সবকিছু যাই নাই গেছি স্যার। আপনার আবার আরেকটা পজিটিভ দিক ছিল, আপনি ইন্টারমিডিয়েট পাস করছেন, জি এটা করে গেছেন। হ্যাঁ, আবার সেজন্য ডাটা এন্ট্রি কাজটা সহজে আমি করতে পারছি। আপনি আবার ওই আপনার শিক্ষাগত যোগ্যতা থাকার কারণে আপনি অনেক কিছু বুঝতে পারছেন, তাই জি না? স্যার। তেমন শিক্ষা বিকল্প কিছুই নেই আসলে। জি স্যার, শিক্ষার বিকল্প শিক্ষাই। ধন্যবাদ আপনাকে।